আসসালামু আলাইকুম। আজ আমাদের অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক জনাব মুস্তফা ফিরোজ। জনাব মুস্তফা ফিরোজ, আজকে আসলে আলোচনা করার ব্যাপারে অনেক কিছুই ইচ্ছা ছিল, আগে থেকে পরিকল্পনা ছিল, কিন্তু গত রাতে যে ঘটনা ঘটলো আমাদেরই সহযোগী সহকর্মী যারা আনিস আলমগীরকে নিয়ে, অন্য কোনো বিষয় আসলে এটা ছাড়া করা মানে জটিল হয়ে যায়। আনিস আলমগীরকে রাতের বেলা নিয়ে গেল, মানে পুরো আনিস আলমগীর ঘটনাটাকে আপনি কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? এটা তো খুবই দুঃখজনক এবং উদ্বেগজনক ঘটনা এবং খুবই দায়িত্বহীন শিশু সুলভ কিছু কর্মকাণ্ড। আনিস আলমগীরের বক্তব্য নিয়ে পক্ষে বিপক্ষে আমি দেখছি টকশোতে বেশ ঝড়, তো ভালো, এটাই তো গণতন্ত্র। আমি আপনাকে প্রায় বলতাম যে আমি এখন টকশোতে যেতে চাই না, কারণ আমার কাছে এখন ওই শেখ হাসিনার আমি ডামি নির্বাচনের মতো মনে হয়। হ্যাঁ, তো কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে চ্যানেলগুলো তো আসলে কোনো নিজেরাই যেভাবে জন্ম নিছে পরাধীনতার ইয়ের থেকে, মানে বীজ থেকে, তো এরা কখনো পরাধীন, এখনো চরম ভাবে আরো পরাধীন। তো ওরা আর ওই ভিন্ন মতের লোকজনকে ডাকতে সাহস পায় না, একই মতের লোকজনকে ডাকে। তো ধরেন নিজেরা একজন আরেকজনের সাথে চুলকায়, চাপায়, এই ধরনের টক। তো এইগুলিতে আমি নিজে আগ্রহ বোধ করি না। তো তারপরেও যাই, আপনি অনুরোধ করেন। তো এখন তার মধ্যে ব্যতিক্রম কয়েকজন, আপনি, তারপরে আনিস আলমগীর, তারপরে আমাদের আজিজ ভাই, কয়েকজনের দেখি যে তুমুল বিতর্ক চলে। ভালো লাগে এটা, বিতর্ক গুলো, কারণ এইটুক যদি না থাকে তাহলে আর গণতন্ত্র কি, ভিন্ন মত কি, কিসের আমরা নতুন করে আবার সংসদীয় গণতন্ত্রে আবার যাত্রা শুরু করব, সব দলকে নিয়ে যাত্রা শুরু করবো, কিসের কি? তো টকশো গুলো দেখলেই তো বোঝা যায় দেশের গণতন্ত্রের চেহারাটা। তো এখন আমরা এটা দেখি, এটা তো সব একতরফা। আগে এক ধরনের একতরফা ছিল, আগে ছিল একটা কৃত্রিম, আর এখন মনে হচ্ছে রিয়েল একটা একতরফা। তো যাই হোক, তো তারপরে সোশ্যাল মিডিয়াতেও ঝড়, আনিস আলমগীরের পক্ষে বিপক্ষে। তা আমি মনে করতাম সোশ্যাল মিডিয়া, তারপরে গণমাধ্যম, সবগুলোতেই এটা হচ্ছে গণতন্ত্রের একটা বহিঃপ্রকাশ। যেহেতু আগে একটা দমবন্ধ অবস্থা ছিল, তার থেকে মুক্তি পেল। এখন দেখতে ওর বাবা কোথায় কি। প্রথমে পান্নাকে নিয়ে আমি অনেকবার বিভিন্ন টকশোতে বলছি যে এটা তো চরম একটা অন্যায়। তাকে যেভাবে অ্যারেস্ট করা হলো, সে নিজে পুলিশ ডাকলো, তাকেই পুলিশ নিয়ে রাষ্ট্রবিরোধী মামলায় ঢুকাই দিল। এখনো আবুল মোহাম্মদ শহীদ খান আছেন সেখানে, সেও একটা ভিন্ন মতের লোক। শেখ হাসিনা আমলে তো এরা সুবিধাভোগী না, এরা তো ভিন্ন মতই প্রচার করত। তারপরে কার্জন, সেও অ্যারেস্ট হলো, যাক সেও জামিন পাইছে। এই অ্যাটিটিউড গুলো তো ভালো না, যেটা এখান পান্নাকে নিয়ে যে ধরনের কথাবার্তা বলা হয়। তাহলে আমার কথা হলো, দেখেন, আওয়ামী লীগকে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পরাজিত করা হয়েছে, ঠিক আছে, এইটা হলো একটা একেবারে যারা প্রকৃতভাবে দুঃশাসন, তারপরে টাকা পাচার, দুর্নীতি, লুটপাট, তাদের একটা কবর রচনা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ তো শুধু আওয়ামী লীগ না, এটা একটা মতাদর্শ। এই মতাদর্শের অনেকে সমর্থক থাকবে যারা অপরাধ করেনি, কিন্তু যারা নির্মোহ ভাবে আওয়ামী লীগের ভাবাদর্শকে ধারণ করে। আমি মনে করি আনিস আলমগীর তাদেরই একজন। তো সে কোনো দুর্নীতি, লুটপাট, সুবিধাভোগী ছিল না। আমার মনে পড়ে না যে আনিস আলমগীর সরকারের ওই সময়ের কোন চ্যানেলের শীর্ষ কোনো কর্মকর্তা, এমডি, ডিএমডি বা সিও ছিল, এরকম পদ। সে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাই করত। তো এইরকম পর্যায়ের একটা মানুষ, যার ওই ধরনের আগের আমলের কোন লুটপাটের ইতিহাস নেই, কথাই তো বলতো, আর তো কিছু না। যেখানে প্রাণ খুলে কথা বলার আহ্বান জানাইছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তো প্রাণ খুলে কথা বলতে যে তার অনেক শত্রু জন্ম নিছে, ভিন্ন মতের যারা তারা কাউন্টার করছে। এমনও তো, আমার সাথে যদি আনিস আলমগীর বসতো, আমিও কিন্তু তার অনেক বক্তব্যের কাউন্টার করতাম। আপনার সাথেও আবার কাউন্টার হয়েছে, হবে। কিন্তু তাই বলে তাকে অ্যারেস্ট করো, তাকে যেভাবে যে কায়দায় অ্যারেস্ট করা হয়েছে, এই ধরনের অ্যারেস্টের ঘটনা 15 বছরে আমরা অসংখ্যবার দেখছি এবং অসংখ্যবার আমরা এটা প্রতিবাদ করছি। আপনি জিমনেশিয়াম থেকে, সে তো প্রস্তুত না, তাকে কি নোটিশ করছেন? সে কি সে তো বাসায় ফেরার কথা, অথবা অন্য একটা টক শোতে যাওয়ার কথা। আপনি কোন বলে আপনি তাকে নিয়ে গেলেন? আপনি মনে করতে পারেন আপনি তো অনেকগুলো অন্তর্বর্তীকালীন এই ফরম্যাটের অনেকগুলো গভর্নমেন্ট দেখেছেন, শাহাবুদ্দিন সাহেব, লতিফুর রহমান অথবা হাবিবুর রহমান, অনেকগুলো গভর্নমেন্ট আপনি দেখেছেন। কোন এরকম অন্তর্বর্তীকালীন সরকার যারা থাকতে আসেনি, ক্ষমতা হস্তান্তর করার জন্য মধ্যবর্তী সময় এসেছে, এরকম কোন সরকারের আমলে এই ধরনের গ্রেপ্তার, এই ধরনের গণমাধ্যমকে দমিয়ে রাখার প্রচেষ্টা আপনি কি এর আগে কখনো দেখেছেন? আমি কখনোই দেখিনি। তত্ত্বাবধায়ক সরকার তো হয়নি,
ইভেন 11 সরকারের সময় এরকম ঘটনা আমি দেখিনি। এটা একটা অদ্ভুত ধরনের, এটা বলে গণঅভ্যুত্থান। গণঅভ্যুত্থানটা কেন? স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে। তাহলে তো আরো মুক্ত গণতন্ত্র, আরো স্বাধীনতা থাকবে, মানবাধিকার আরো সুরক্ষিত থাকবে। আপনি এইটা যে মানবাধিকারটা লঙ্ঘন করলেন, আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের নাম করে আপনি আটক করলেন, গভীর রাতে যে মামলা দিলেন, এটা কি মানবাধিকার লঙ্ঘন না? এটাকে আন্তর্জাতিক যে সংগঠনগুলো আছে তারা যে বিবৃতি দেবে, তারা কি বিবৃতি দেবে না? আপনারা কি দেশে বিদেশে যাবেন না? তাদের মুখোমুখি হবেন না? আপনি দেশে হয়তো আপনাকে কেউ প্রশ্ন নাও করতে পারে, কিন্তু আপনি কি বিদেশে যাবেন না? আপনি মানে কোন ধরনের নজির স্থাপন করলেন? এমন একটা নজির দেখান যেখানে আপনি ওইটাকে পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট মানে অনুসরণ করবে। কোন নজিরই তো দেখানো যাচ্ছে না, আরো চেপে ধরছেন। এই ঘটনাগুলোর মধ্য দিয়ে আজকে কি হলো, মানে আমি নিজে আরো নিরুৎসাহিত হবো যে বাবা টকশোতে যাওয়ার দরকার নেই, আমি যতটা পারি আমার নিজের চ্যানেলে কথাবার্তা বলি, কারণ এটা আমার সাথে, এটা আমার জন্য এক ধরনের পেশা, এক ধরনের হচ্ছে নেশা, দুটোই আমার। তো আমি কি করবো, আমি নিজে এখন সংকুচিত থাকবো। ওই আওয়ামী লীগ আমলে যেমন বিদেশে বিদেশে দৌড়াই বেড়াচ্ছি, এখন আবার সেই পথেই আমাকে অবলম্বন করতে হবে। কি করবো? কারণ আপনি দেখা গেল যে আমি এয়ারপোর্টে নামবো, জিজ্ঞাসাবাদের জন্য আমাকে নিয়ে গেলেন, কি চমৎকার, আপনার ইচ্ছা, আপনি জিজ্ঞাসাবাদ করবেন, আপনার জিজ্ঞাসা থাকলে আপনি আমার কাছে আসবেন, আপনি আমার কাছে এসে জিজ্ঞাসা করবেন, আমার অ্যাপয়েন্টমেন্ট নেবেন, নিয়ে আমাকে জিজ্ঞাসা করবেন। আপনি আমাকে জিজ্ঞাসাবাদের নাম করে গাড়িতে করে, আপনার গাড়িতে করে কেন আপনি নিয়ে যাবেন? আপনার এই অধিকার আছে? কোন আইনের বলে আছে বাংলাদেশে? কোন লয়ের কোন কোন ধারায় এই কথাগুলো লেখা আছে? আমি এটা আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে জিজ্ঞাসা করি যে আনিস আলমগীরের পুরো গ্রেপ্তারের এই প্রক্রিয়া সম্পর্কে আগে তো অনেক বক্তব্য দিচ্ছেন তিনি, অন্তত এইটার ব্যাপারে তার ফেসবুকে অন্তত উনি ব্যাখ্যা করে বলুন যে যেই প্রক্রিয়ায় আনিস আলমগীরকে আটক করা হলো, মানে তারপরে তার নামে মামলা হলো, এই ব্যাপারে তার একটা আইনগত একটা সে ব্যাখ্যা দিক। জি, আমি আরেকটা বিষয় বলতে চাই, অনেকে বলছেন এরকম কথা, আমি এটা আপনি কি ভাবেন? অনেকে বলছেন যে এই যে হাজিকে হত্যা, মানে হত্যার চেষ্টা যেটা হলো আর কি, এই হত্যা প্রচেষ্টার যে ঘটনাটা অনেকের দিকে কিন্তু মানে আপনার ইঙ্গিত করছেন, এবং সবশেষে একটা বড় ঘটনা, বড় একটা ইঙ্গিত আসছে, সেটা হলো যে এই ঘটনায় আসলে বেনিফিশিয়ারি কে হচ্ছে, কার লাভ হচ্ছে, কার ক্ষতি হচ্ছে। যা লাভ হচ্ছে তার দিকে আমরা কি তাকাচ্ছি? এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু উঠছে। ঠিক এই সময় আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হলো। আপনার কি মনে হয় যে হাদির ঘটনা থেকে মানুষের নজর সরিয়ে দেওয়ার জন্য এই আনিস আলমগীরকে ধরে নিয়ে যাওয়া হলো? দেখেন, আমি কিন্তু প্রথম থেকেই একটা কথা বলতেছি, আমি কয়েকটা ভিডিওতে উল্লেখ করছি, হাদিকে গুলিবিদ্ধ করার পর প্রথম দিকেই যে দুই একজন ছুটে গেছে ঢাকা মেডিকেলে, তার মধ্যে মির্জা আব্বাস অন্যতম। মির্জা আব্বাস বিএনপির একজন সিনিয়র নেতা, তাকে ঘিরে যে ধরনের আওয়াজ তোলা হলো, মানে এটা কি স্বাভাবিক? ওই সময় জীবন মৃত্যুর সাথে লড়ছে হাদি, হঠাৎ করে এই মানে ওই মানুষের ক্ষোভ আবেগটাকে বিক্ষোভে পরিণত হলো মির্জা আব্বাসকে ঘিরে। কারণটা কি? মানে আঙুল তুলে দেখানো যে মির্জা আব্বাস বা বিএনপি এই ঘটনা ঘটিয়েছে। তখন থেকে কিন্তু আমার কিন্তু মতলব মনে হলো যে এটা একটা মতলবী ঘটনা। তার দুদিন পরে দেখলাম ঠিকই মির্জা আব্বাস বলছেন যে যারা আমাকে ঘিরে কটূক্তি করছে তারা হাদির কেউ না, তারা অন্য কেউ। এই অন্য কেউ কারা? কারা তারা? এটাও তদন্তের কথা আমি বলছি, এটাও তদন্ত করা হোক। কেন খুব দ্রুত বেগে? তখনও হাদি কেবল ঢাকা মেডিকেলে গেছে, 1 ঘন্টা 2 ঘন্টা হয়নি, সাথে সাথেই স্লোগানটা তোলা হলো কেন মির্জা আব্বাসের বিরুদ্ধে? তার মানে হচ্ছে এমন কেউ ঘটনা ঘটিয়েছে যে এই ঘটনা নিজেদেরকে আড়াল করার জন্য, এই ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করার জন্যই এই স্লোগানটা দেওয়া হলো। এবং দেখেন, দুইটা ঘটনা, হাদির ঘটনার সাথে সাথে কিন্তু বিএনপি বুঝতে পারছে যে এটা বিএনপি মনে করছে যে একটা ষড়যন্ত্রমূলক ঘটনা, সেই জন্য সাথে সাথে তারা তাদের নেতা তারেক রহমান আসবেন বলে ঘোষণা দিছে। এত আগে ঘোষণা না দিলেও পারতো, কিন্তু ঘোষণা দিয়ে পরিস্থিতিটা তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, কারণ তারা বুঝতে পারছে যে পরিস্থিতি অন্যদিকে ধাবিত হচ্ছে। এই জন্য দেখেন, ওই দিন রাতের বেলায় ঘোষণা হলো 25 তারিখে তারেক রহমান আসবেন। নির্বাচনের তফসিল ঘোষণা করার পরের দিনে এই ঘটনা ঘটলো। হাদি তো এমন তো না যে নির্বাচনী প্রচারণা গণসংযোগ ওই দিনই মানে তফসিল ঘোষণার পরেই চালাচ্ছে, তা তো না, তার আগে থেকে চালাচ্ছে। তাহলে খুব সময়গুলি দেখেন, তফসিলের পরের দিন ঘটনা ঘটলো, এবং হয়তো তারেক রহমান আসবে, বিএনপি এরকম একটা প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় ঘটনা ঘটায় পুরো পরিস্থিতিটা, যারা শুরু থেকেই নির্বাচন চাচ্ছিল না, বরং নির্বাচন চাইছিল বিএনপিকে
বিএনপি চাইছিল খুব জোরের সাথে, বরং তখন বলা হচ্ছিল খুব তাচ্ছিল্য বলে বলে যে বিএনপি আসলে ক্ষমতা চায়, এই কারণেই তারা নির্বাচন চায়। এই কথাটা এমন প্রচারণা চালানো হলো যে বিএনপি তার যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এই দাবি থেকে সরে কিন্তু তারা চলে গেল ফেব্রুয়ারিতে। আপনি খেয়াল করেছেন কিনা যে আপনি যে কথাটা বললেন যে এই ঘটনাটা ঘটানো হয়েছে যে বিএনপিকে একটু বেকায়দায় ফেলানোর উদ্দেশ্যে। এটা আমি কি করে বলি যে যখন আমি একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওতে এই হাদিকে গুলি খাওয়ার পরে যে রিক্সায় করে নিয়ে যাওয়া হচ্ছিল হাসপাতালের দিকে, তখন কেউ একজন আমি জানি নাকি একজন এটাকে ভিডিও লাইভ করছিল ফেসবুকে। সেই ফেসবুকে লাইভ যদি আপনি দেখেন, সে বারবার একটা কথা বলছিল, আমি 4-5 বার শুনলাম তার মুখে একটাই কথা, সে হলো যে হাদি ভাই ঢাকা 8 আসনে নির্বাচনে দাঁড়ানোর কারণে তার উপরে আক্রমণ চালানো হচ্ছে। আপনি এটা খেয়াল করে দেখবেন, জানি না। তো আপনি একটা কথা ভাবেন তো, আপনার বন্ধু গুলি খেয়েছে, তাকে নিয়ে আপনি হাসপাতালে যাচ্ছেন, তখন কি আপনি এই কাজগুলি করবেন? তখন কি আপনি ভিডিও করবেন এবং সেই ভিডিওতে আপনি এগুলো বলবেন, এই সমস্ত রাজনৈতিক বক্তব্য দেবেন এবং এমন এমন বক্তব্য দিবেন যে বক্তব্যের মাধ্যমে ইঙ্গিত যাচ্ছে যে এই কাজটা বিএনপি ঘটিয়েছে? এটা কি তার মানে কি যারা করছে তারা খুব সুপরিকল্পিত ভাবে এই কাজগুলি করছে? এই তথ্যটা প্রচার করতে হবে যে বিএনপি এই কাজটা ঘটিয়েছে। তো এটা আপনার কাছে কি, আপনি এটা খেয়াল করেছেন কিনা, কি বলবেন? না, মিলে যাচ্ছে তো যে ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার পর প্রথম যেটা হয় যে যেহেতু একটা মানে একটা একটা সরকার পতন ঘটছে, সেই সরকার দেশ থেকে পালায় গেছে, একটা ধ্বংসস্তূপ, মোট কথা একটা রাজনৈতিক বিপর্যয় ঘটছে। সে বিপর্যয়ের পর প্রথম যারা দায়িত্বটা নেয় মানে সাময়িক কালের জন্য, তারা প্রথমেই দেখেন একটা সামরিক মানে যদি জেনারেল ক্ষমতা দখল করেই কিন্তু সে প্রথম যে ভাষণটা দেয়, ভাষণে থাকে যে আমি 6 মাসের মধ্যে নির্বাচনটা দেব। তার মানে আপনি একটা ডেডলাইন থাকে যে 6 মাসের মধ্যে নির্বাচন দেব। তো আমরা একটা পট পরিবর্তনের পর আমরা সেই ডেডলাইনটা পাইলাম না। বলা হচ্ছে যে সংস্কার বিচার পর, তারপরে ওই কম সংস্কার চাইলে, এটা অবশ্য অনেক পরে বলা হলো, কম সংস্কার চাইলে ডিসেম্বর, বেশি সংস্কার চাইলে জুন। মানে নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ না, অথচ দেশটা কিভাবে চলবে, কেমনে চলবে, বিদেশিরা কার সাথে কন্ট্যাক্ট করবে, কার সাথে চুক্তি করবে, কারণ এটা তো আপনার ধরেন একটা কি বলবো, এটা তো একটা বাণিজ্যিক বিষয় যে আপনি অন্য কূটনীতি, বাণিজ্য, আন্তর্জাতিক সম্পর্ক কে কার সাথে মেনটেন করবে।